ভর্তি করা হয় অপারেশনের জন্য। ভর্তির পরে ওনাকে চেক আপ করে সমস্ত পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে ওনাকে অপারেশন থিয়েটারে ঢুকানো হয়। ঢুকায় ডাক্তার মোহাম্মদ ফরিদ আহমেদ স্যার। ঢুকানোর পরে আধা ঘন্টার অপারেশনের জায়গায় ওনারা 4 ঘন্টা পরে বাইরে বেরোনোর পরে বলতেছে যে রোগীর অবস্থা খুবই খারাপ, ওনাকে বাঁচানো কষ্ট থাকবে, জীবনের জন্য চিন্তালাম চাই ওনাকে মানে এ নামে রেফার করা হলো। এ বলে ডাক্তার সাথে সাথে পলাতে হয়েছে। আমি সাথে সাথে তাৎক্ষণিকভাবে উপজেলা চেয়ারম্যানকে ফোন দিই। উনি তাৎক্ষণিকভাবে 10 মিনিটের মধ্যে আমাদের এখানে উপস্থিত হয়ে আইসা ম্যানেজমেন্টকে প্রশ্ন করে যে একটা রুগীর যেহেতু এমন ভয়াবহ অবস্থা, সুস্থ রুগীর, সেই রুগীকে রাইখা কেন ডাক্তার পলাতে হইলো, সেই রুগী 3 ঘন্টা ধরে কেন এখানে রাখা হইলো, তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কেন টাকা পাঠানো না হলো, আগে রুগীর চিকিৎসা আপনারা করতেন, আপনারা রুগী কেন মৃত্যু সজ্জায় এখানে রেখে দিলেন? তারা কোনো জবাব দেয় নাই। তারা বলছে আমরা রুগীর সাথে যাব। তারা রুগীর সাথে যাওয়ার কথা বলে একটা লোক তাদের সাথে পাঠাইছিল, সেই লোকটা ওইখান থেকে পলাতক হয়েছে। উনি ওইখানে কোনো দায়িত্ব পালন করেন নাই। আমাদের প্রশ্ন, ডাক্তারদের কাছে যদি আমাদের জীবন নিরাপদ না থাকে, আমাদের জীবন নিরাপত্তা কোথায়? ওনারা যদি মানুষদেরকে মানুষ না মনে করে গরু ছাগল ভেবে অপারেশন করে, তাহলে আমরা কোথায় যাব? আমাদের শেষ ঠিকানাটা কোথায় হবে? আমাদের নিরাপত্তা কাদের কাছে? আমরা এর সুস্থ বিচার চাই। টাঙ্গাইলে অতীতে এর আগে অনেক ঘটনা ঘটছে, কিন্তু আমরা কোনো বিচার পাই নাই। আমরা এই বিচারের মাধ্যমে এই টাঙ্গাইলে দেখতে চাই ভবিষ্যতে যাতে এরকম কোনো মা সন্তান মা হারানো হয়, কোনো মেয়ে তার মাকে না হারায়, কোনো সন্তান এই অবস্থায় কান্না না করে অসহায় হয়ে যায় একটি পরিবার। যে মহিলাটা আছে মৃত্যু বরণ করেছেন, সেই মহিলার একটা সন্তান আছে, সেই সন্তানটার দিকে তাকালে, তার চোখের দিকে তাকালে আপনারা চোখের পানি ধরে রাখতে পারবেন না। মৃত্যু আল্লাহর হাতে আমরা জানি, কিন্তু তবুও অস্বাভাবিক মৃত্যুর এই দায়ভার কে নেবে? ডাক্তাররা কেন এই দায় এড়িয়ে চলে? কেন তাদের পাশে দাঁড়ায় না? মানবিকতা বলতে একটা কথা আছে, কেন মানবতা তারা পাশে দাঁড়ায় না? আজকে তারা রুগীকে মৃত্যু হলেই তারা পালিয়ে যায় অন্য কোথাও। আমরা এই টাঙ্গাইলে এই ক্লিনিকের যে ঘটনাগুলো করছে, এর আগে 3-4টা রুগী মারা গেছে, কোনো প্রতিকার হয় নাই। আমাদের এই রুগীর সুস্থ কঠিন বিচার চাই। তারা হাতে ধরে এই রুগী মারা গেছে, মৃত্যুর মধ্যে তারা বিজনেস শুরু করছে, এই মানুষ হত্যার মাধ্যমে তারা বিজনেস শুরু করছে। তারা তো দেখতেছে এর আগে আমরা অতীত অনেক মানুষ মারছি, আমাদের কোনো বিচার হয় নাই। কিন্তু আমরা এই বিচার সুষ্ঠুভাবে কঠিনভাবে টাঙ্গাইলের মাটিতে আপনাদের মাধ্যমে দেখতে চাই। দর্শক, আমরা এতক্ষণ শুনছিলাম স্বজন হারানোর যে বেদনা। আর আপনাদেরকে আমরা ক্যাপশনে লিখেছিলাম যে টাঙ্গাইল সেন্ট্রাল মুক্তা হাসপাতালে একজন রুগীকে ভর্তি করা হয় পিত্তথলির পাথর অপারেশন করার জন্য। তো পিত্তথলির পাথর অপারেশন করতে গিয়ে এই যারা রোগীর যারা অভিভাবক রয়েছেন, তারা বলছেন যে এখানে পিত্তথলির অপারেশন করতে গিয়ে এই রোগীর মৃত্যু হয়েছে এবং এরপরে এই টাঙ্গাইল সেন্ট্রাল মুক্তা হসপিটাল কিন্তু রোগীকে রেফার করে সাভারেনা মেডিকেল কলেজে। এরপরে যেটা হয়েছে যে রোগীর যারা স্বজন রয়েছে তাদের দাবি যে এই রোগী মারা যাবার পর তাদেরকে অ্যাম্বুলেন্সের সাহায্যে সাভারেনা মেডিকেল কলেজে রেফার করেছে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এখানে যে সেন্ট্রাল মুক্তা হসপিটালে যারা রোগীর যারা স্বজন রয়েছে তারা ক্রুদ্ধ হয়ে কিন্তু ভাঙচুর কার্যক্রম চালিয়েছেন। এই যে এখানে আমরা মুক্তা সেন্ট্রাল হসপিটালে ভাঙা কাজ দেখতে পাচ্ছি, এখানে অনেক ভাঙা আসবাবপত্র দেখতে পাচ্ছি। আপনাদেরকে দেখাই যে এখানে কিন্তু অনেক মানুষ যারা স্বজন, রোগীর যারা স্বজন, যারা কিন্তু এখানে অনেকেই রয়েছেন, তারা অনেকেই আবেগ আপ্লুত। তারা কিন্তু অনেকেই এই ঘটনার বিচার দাবি করতে তারা কিন্তু মুক্তা হসপিটালের সামনে এই মুহূর্তে অবস্থান করছেন। দর্শক, আমরা যদি আরেকটু দেখাই ভেতরে,
এই যে এখানে বিভিন্ন ধরনের চেয়ার আসবাবপত্র এগুলো কিন্তু রোগীর পেশে যারা আত্মীয় স্বজন যারা স্বজন ছিলেন তারা কিন্তু এখানে এগুলো ভাঙচুর করেছেন ক্রুদ্ধ হয়ে এবং তারা কিন্তু বিচার চাইছেন যে আসলে কেন এই ধরনের পেশেন্টদের নিয়ে রোগীদের নিয়ে কেন এরকম তালবাহানা করা হয়, কেন এখানে প্রত্যেকটা হসপিটালে কেন এরকম এরা ব্যবসা খুলে বসছে, এরা ব্যবসা করছে, এরা সেবার নামে ব্যবসা করছে এমনটি বলছিলেন রোগীর স্বজনরা কিন্তু বলছিলেন যে এরা সেবার নামে ব্যবসা করছে। আর আমরা আপনাদেরকে ভাঙচুরের কিছু চিত্র দেখানোর চেষ্টা করছি যে আসলে রোগীর স্বজন যারা আছেন তারা কিন্তু ক্রুদ্ধ হয়ে এই সেন্ট্রাল মুক্ত ক্লিনিকে কিন্তু তারা ভাঙচুর যজ্ঞ চালাচ্ছেন। তারা এখানে বিচারের দাবিতে লাশ নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন, মরদেহ নিয়ে অপেক্ষা করছেন। সেই আপনাদেরকে দর্শক জানিয়ে রাখি যে আকলিমা আক্তার, ওনার বয়স হচ্ছে 40। উনি টাঙ্গাইল সদর উপজেলা হুগরা ইউনিয়নের বাসিন্দা। উনি এখানে পিত্তথলির পাথর অপারেশন করার জন্য মূলত ভর্তি হয়েছিলেন। পাথর অপারেশন করতে গিয়ে আপনারা জানেন যে কোনো অপারেশনে অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রয়োজন পড়ে। অ্যানেস্থেসিয়া দেওয়ার পরে কিন্তু এই রোগীরা জ্ঞান ফিরে আসেনি। জ্ঞান না ফেরার পরে তারা কিন্তু পেশেন্টকে রেফার করেন আবার এনাম মেডিকেল কলেজে রেফার করেন। এটুকুই আমরা জানতে পেরেছি। এখানে এই যে অ্যাম্বুলেন্সে কিন্তু মরদেহ নিয়ে তারা এনাম মেডিকেল কলেজ থেকে ফিরেছেন অ্যাম্বুলেন্সে। এই যে অ্যাম্বুলেন্সটা আমরা দেখাচ্ছি, এই অ্যাম্বুলেন্সে কিন্তু মরদেহ রয়েছে। এইটা মাত্র এসেছে এবং তার এই মৃত মরহুমার যে যারা স্বজন রয়েছেন তারা ক্ষিপ্ত হয়েছেন এই বিষয়ে এবং তারা জোর বিচার দাবি করছেন কেন তাদের এই স্বজনকে এইভাবে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো, কেন এর বিচার তারা চাইছেন এবং তারা কিন্তু এটার বিচার দাবি করছেন। যে থাকতেই পারে বেসরকারি হ্যাঁ থাকতেই পারে। দর্শক, সেন্ট্রাল মুক্ত হসপিটালের এরা কি কর্তৃপক্ষ নাকি? হ্যাঁ, ও আপনারা দেখতে পাচ্ছেন যে ক্লিনিক মালিক সমিতির যারা নেতা রয়েছেন তারা এসছেন যে একজন দেখার জন্য। আপনাদেরকে যদি একটু ভাঙচুরটা দেখায় যে আসলে কী অবস্থা। দর্শক, সেন্ট্রাল মুক্তা হসপিটালের জেনারেল
ল্যাপারোস্কোপিক ও পাইলস সার্জারি বিশেষজ্ঞ ডাক্তার ফরিদ আহমেদ। এই ডাক্তার ফরিদ আহমেদের কথা শোনা যাচ্ছে তিনিই নাকি এই আকলিমা আক্তারকে অপারেশন করেছিলেন, আমরা এমনটাই জেনেছি। তো আমরা যেটা দেখেছি যে ক্ষুব্ধ জনতার রোগী যারা স্বজন তারা কিন্তু এখানে এসে ভাঙচুর করেছেন হসপিটালে। আর টাঙ্গাইলে যে ক্লিনিক সমিতি রয়েছে, ক্লিনিক সমিতির যারা নেতৃত্ব স্থানে রয়েছেন তারা কিন্তু এখানে এসছেন। আর বিক্ষুব্ধ জনতা কিন্তু এখনও টাঙ্গাইল সেন্ট্রাল হসপিটালের সামনে অবস্থান করছেন। আপনাদেরকে যে সেন্ট্রাল মুক্তা হসপিটাল দেখাচ্ছি। ভাই একটু সামনে থেকে সরেন না। আমরা যদি ডাক্তার ফরিদ আহমেদকে দেখাই, ইনি হচ্ছেন ডক্টর ফরিদ আহমেদ। ওনার অপারেশনেই কিন্তু পিত্তথলির পাথর অপারেশন করা হয় এখানে। দেখেন তারা জানিয়েছেন যে নিজস্ব ল্যাপারোস্কোপিক মেশিনে প্রতিদিন পিত্তথলির পাথর অপারেশন করা হয়, পেট না কেটে মেশিনের সাহায্যে অপারেশন। আর এই অপারেশন করেন হচ্ছে এই ডাক্তার ফরিদ আহমেদ সেন্ট্রাল মুক্তা হাসপাতাল, বিন্দুবাসিনী গার্লস স্কুল রোড, টাঙ্গাইল। এই হচ্ছে অ্যাড্রেস। এইখানেই কিন্তু যারা রোগীর যারা স্বজন রয়েছেন স্বজনরা কিন্তু এখানেই অপেক্ষা করছেন এবং তারা কিন্তু ক্রুদ্ধ এবং তারা বিচারের দাবিতে মরদেহ নিয়ে অপেক্ষা করছেন এখানে। আমরা দেখাবো যে আসলে ক্লিনিক নেতৃবৃন্দরা কি কথা বলেন, তারা কি বলতে চান। রুগীর লোক কই? রুগীর লোক সদর উপজেলার চেয়ারম্যান তোফা সাহেব আসছেন এখানে। আমরা দেখতে পাচ্ছি যে রোগীর যারা স্বজন তারা কিন্তু উপজেলা চেয়ারম্যানের সাহেবের সাথে কথা বলার চেষ্টা করছেন, তার অনুভূতি আমরা জানবো। আচ্ছা, হাসপাতালের কে আছে এখানে? হ্যাঁ, কেউ আছে? কেউ আছে? আমাদের শোনেন, আমাদের তো আমি এটা কাহিনীটা তো প্রথম থেকে জানি, ঠিক আছে ভাই, ঠেলাঠেলি করেন না। আচ্ছা, আমরা লাস্টটা পাঠিয়ে দিয়ে কে শোনেন মালিক ভাই, আপনারা শোনেন। আর এখানে কে আছে? কেউ আছে? না, আমাদের তো যারা আছে তাদের তো একটা আসুক। দেখি বাবা, একটু দেখি। এই করতে হবে না। আচ্ছা, আমি হ্যাঁ, আপনি ডাক দেন। আপনার বিষয়টা অবগত কি হয়েছিল? আপনি ওনাকে ক্লিনিক কর্তৃপক্ষের সুপারিশ করছেন চিকিৎসা সেবা দেওয়ার জন্য। এই বিষয়টা আমি লোক লাগবো। আমি প্রথম থেকেই জানি। যখন লোকের স্বজনরা আমাকে ফোন দিল যে এই মুক্তা ক্লিনিকে
এই রুগীটা হলো আমাদের চর অঞ্চলে ধুলবাড়ি গ্রামের তার হলো অ্যাপেন্ডিসাইট পিত্তথলিতে পাথর হয়েছে। এখানে ফোন দিল যে অপারেশন চলছে, 3 ঘন্টা চলে যায় কিন্তু ডাক্তার বের হয় না। পরে আমি বললাম যে ঠিক আছে আমি আসছি। আসার পরে আমি ডাক্তার পাই নাই। এখানে ম্যানেজারের সাথে কথা বললাম, সে বললো যে রুগীর জ্ঞান ফিরে নেই। আপনি যে আসলেন অপারেশনের কতক্ষণ পর আপনি আসলেন? সম্ভবত 4 ঘন্টা। তখন এসে আপনি ডাক্তার পান না এবং রোগীর জ্ঞানও ফিরে নাই। ডাক্তারে এখান থেকে সে রেফার করে দিচ্ছে এনামে। আচ্ছা, পরে আমি ম্যানেজারের সাথে কথা বললাম যে একটা এই রুগীর হাজবেন্ড হলো রিক্সা চালক, তাকে আপনার এনামে কীভাবে রেফার করলেন? তাহলে রুগীর যে স্বজন আছে তাদের সাথে পরামর্শ করতে হবে। তারপর যাই হোক আমি এখানে কে জানিয়েছিল একজন এমডি ছিল, হাসপাতালে এমডি ছিল, তাকে বললাম একটা গরিব একটা রুগী, তাকে যে নামে রেফার করে দিলেন, তাহলে যা হোক আগে রুগীটা বাঁচান। তারপর আমরা দেখেছি তারা বললো যে এখন জ্ঞান ফিরে নাই। তারা অ্যাম্বুলেন্স আনতেও মিনিমাম 2 ঘন্টা সময় লাগাইছে। আমি এখানে উপস্থিত, আমি আসারও পরে আধা ঘন্টা পরে একটা অ্যাম্বুলেন্স আছে। তাহলে আপনার কথা হচ্ছে যে 6 ঘন্টা পরে অ্যাম্বুলেন্স আসছে। হ্যাঁ, অ্যাম্বুলেন্স আনার পরে আমি রুগীটা পাঠিয়ে দিয়ে এখানে বলে গেলাম যে কিন্তু আপনার সাথে যান, কেউ সাথে যায়, যেহেতু এ নামে তো আমরাই সাহস পাই না এ নামে চিকিৎসা নিতে। একে কেন এ নামে রেফার করে দিলেন? আর সে ডাক্তার সবাই এখানে নাই, ডাক্তার সব চলে গেছে, এ নামে রেফার করে দিয়ে চলে গেছে। পরে একটা লোক পাঠিয়ে দিচ্ছিল কিন্তু একটা টাকাও তাকে দেয় নাই। গত রাত্রি পর্যন্ত এই হাসপাতাল থেকে আমি গত রাত্রে এই হাসপাতালে এসে তাদের সাথে আলোচনা করলাম। এই পরশুদিন রাত্রি থেকে গত রাত্রি পর্যন্ত সেই রোগীর কোনো জ্ঞানও ফিরে নাই এবং এই মুক্তা হাসপাতালে কোনো একটা লোক এই রোগীর স্বজনদের সাথে কোনো যোগাযোগ করে নাই। আমি হাসপাতালে কর্তৃপক্ষের সাথে কথা বললাম যে আপনি রাত্রের মধ্যে এই রোগী মারা গেছে না জীবিত আছে সেটাই তো আমরা জানি না, তাহলে সেই খবরটা আপাতত নেন আপনারা। এটা কথা বললে আমি চলে গেছি। আজকে আমরা সকালবেলা খবর পেলাম যে রুগীরা মারা গেছে। এখান থেকে যখন পাঠানো হলো তখন শুধুমাত্র তার নিঃশ্বাসটা আছে, আমরা যতটুকু তার নিঃশ্বাসটা আছে। এই অবস্থায় এই ক্লিনিকে আরও সম্ভবত 1 থেকে 1.5 মাস আগে আর একটা রুগী এভাবে মারা গেছে। এবং আমার অত্যন্ত কষ্ট লাগতেছে যেটা এই রুগীর 2টা বাচ্চা, ছোট একটা বাচ্চা, সেই বাচ্চার যে বয়সটা আবার ছোট বাচ্চার মতো, তার দিকে তাকে আমি এটা আসলে মানে অমানবিক একটা কাজ করছে। আমার একটা প্রশ্ন, আপনি তো নতুন উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তো আমাদের টাঙ্গাইলে তো এরকম অনেক মানে ব্যাংকের ছাত্র মতো ক্লিনিক, হ্যাঁ, যেগুলো আসলে অনেক ক্লিনিকের চিকিৎসার নামে যে কি করতেছে এটা টাঙ্গাইলের জনগণ ভালো করে। তো এই ব্যাপারে আপনার নতুন দায়িত্ব নিয়ে আপনি কি এই ধরনের পদক্ষেপ গ্রহণ? আমি সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান হিসাবে জনগণ আমাকে ভোট দিয়েছে, এগুলো আমাদেরও দেখার ব্যাপার আছে। কারণ এই ক্লিনিকগুলোকে মাঝে মাঝে এরকম ঠিক আছে যে কোনো ডাক্তারই চায় না যে একটা রোগী মারা যায়, ঠিক আছে না, কিন্তু ভুলবশত হইতে পারে, কিন্তু বারবার ভুল করবে তারা, বারবার ভুল করে যায় তারা পার পাবে, সেটা তো আমরা মাইনে নিতে পারি না। আমরা এটা মাইনে নিতে পারি না। তাতে কি আপনি মনে করেন এটা তার চিকিৎসকের অবহেলায় মৃত্যু হয়েছে? অবশ্যই এবং 100% আমার চোখের সামনে দিয়ে এই রুগীকে আমি গাড়িতে উঠিয়েছি এবং একটা ছোট্ট একটা অপারেশন, যেটা অপারেশন করতে সময় লাগে 20 থেকে আধা ঘন্টা সময় লাগবে, সেই অপারেশন থিয়েটার থেকে তারা 3 ঘন্টা পরে বের হয়েছে। তাহলে অপারেশনে কি হয়েছে বা ভিতরে কি হয়েছে, তাহলে আমরা যারা রুগীর স্বজন আছে তারা কিন্তু কিছুই জানে না। অতএব এটাকে অবশ্যই দৃষ্টান্তমূলক একটা শাস্তির আওতায় আনতে হবে এবং এই যে ক্লিনিকগুলা আমরা ডাক্তারদেরকে সম্মান দিয়ে আমি বলতেছি। তো ভাই একটু বলতে চাই যে এখন যে কন্ডিশন, রোগী কিন্তু মানে মৃত্যু হয়েছে, তার এনাম থেকে ফিরে আসছে,
এবং এই সেন্ট্রাল মুক্তার সামনে আছে, আপনি তো দেখেছেন যে অ্যাম্বুলেন্সে রোগী আছে। এখন আপনার সিদ্ধান্ত কি, আপনি রোগী যারা স্বজন তাদের কি বলতে চাচ্ছেন? এখন রুগীর যারা স্বজন আছে যে চলে গেছে, এখন তাকে তো আমরা কোনোভাবে আর ফেরত আনা যাবে না, যাবে না। কোনোভাবেই সম্ভব না। যাবে না। সে অত্যন্ত দরিদ্র একটা পরিবারের লোক, সে 2টা বাচ্চা রেখে চলে গেল। এই বাচ্চাদের কি অবস্থা হবে? তারপরে হাসপাতালে কর্তৃপক্ষ আমাকে আজকে মানে এই 2 দিন তো আমার সাথে কোনো যোগাযোগই করে নাই। আজকে ফোন দিছিল, বললাম ঠিক আছে ব্যাপারটা আমি দেখতেছি। আমার কথা এখন লাশটা দাফন করতে হবে, পরবর্তী পদক্ষেপ আমরা নিব, দেখি কি নেওয়া যায়। ধন্যবাদ। পোস্টমর্টম হবে নাকি? না, আমরা পোস্টমর্টম করব। পোস্টমর্টম না করলে যদি কি কারণে মারা গেল, যদি এদের সাথে কথা বলে যদি করা যায়, না হলে অপারেশনের ভিতরে আমরা টাঙ্গাইল সদর উপজেলার নব্য চেয়ারম্যান তোফা সাহেবের সাথে এতক্ষণ কথা বলছিলাম। তিনি কিন্তু যখন এমনটি আমাদেরকে জানাচ্ছিলেন যে পেশেন্টকে যখন এই হসপিটাল থেকে এরা মেডিকেলে রেফার করা হয়, তখন কিন্তু তিনি সাথে সাথেই বলেছিলেন যে আসলে এনা মেডিকেল অনেক ব্যয়বহুল একটা মেডিকেল কলেজ, এইখানে এত হতদরিদ্র মানুষকে কেন আপনারা রেফার করছেন, এটা তিনি জানতে চেয়েছিলেন। আর আরেকটা বিষয় হচ্ছে যে তিনি বলছিলেন যে রোগীকে যখন দেওয়া হয়, অ্যাম্বুলেন্সে ওঠানো হয়, অপারেশনের থিয়েটারে 3 ঘন্টা সময় অতিবাহিত করেছেন ডক্টর, আর এর অপারেশনের 6 ঘন্টা পরে অ্যাম্বুলেন্সের মাধ্যমে কিন্তু এনা মেডিকেলে রেফার করা হয়। সেই পর্যন্ত রোগীর অবস্থা অনেক ভয়ানক খারাপ অবস্থায় ছিল, এমনটি জানালেন আমাদের নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান তোফা ভাই। আর তিনি এটাও বললেন যে যখন অ্যাম্বুলেন্সে পেশেন্টকে ওঠানো হয় তখন তার একটু শ্বাস প্রশ্বাস চলছিল, বোঝা যাচ্ছিল, এরকম কিন্তু তিনি আমাদেরকে বলছিলেন। তো এই মুহূর্তে আমরা অপেক্ষা করে আছি যে রোগীর স্বজনরা এবং এই আমাদের যে সদর উপজেলা চেয়ারম্যান রয়েছেন তিনি আসলে কী সিদ্ধান্ত গ্রহণ করেন, রোগীকে কি করবেন, কী সিদ্ধান্ত গ্রহণ করেন, আমরা তার জন্য অপেক্ষা করে আছি। আমরা জানতে চাবো যে আসলে তিনি কী সিদ্ধান্ত গ্রহণ করছেন। আর আপনাদেরকে জানিয়ে রাখি দর্শক যে এইখানে যারা হসপিটাল কর্তৃপক্ষ যারা তাদেরকে কিন্তু আমরা এখনও দেখতে পাইনি। তারা আসলে হসপিটাল কর্তৃপক্ষ কোথায় রয়েছেন এই সময়ে আমাদের জানা নেই। আসলে আমরা একটু চেষ্টা করব যে আমরা একটু যাই দেখি আমরা। আচ্ছা, আমি যে রোগীর স্বজনদের আশ্বস্ত করে পাঠিয়ে দিব, কি বলবো আমি? কর্তৃপক্ষ আসুক, ক্লিনিকের লোক কই, তোমাদের মালিক পক্ষ ডাকো। আচ্ছা, এখন নির্ভয়ে আমরা আছি, নির্ভয়ে তারা আসুক নাকি? হ্যাঁ হ্যাঁ ডাকো নির্ভয়ে ডাকো। আসুক, অসুবিধা নাই, নির্ভয়ে আসুক। আসো, ইয়া কই সানবি কই? সানবে সানবে এখন একটু আলোচনা চলবে হসপিটাল কর্তৃপক্ষের সাথে উপজেলা চেয়ারম্যান। আমরা এখন থাকবো এখানে, দেখি তাদের কথাগুলো আমরা জানার চেষ্টা করি যে আসলে বিষয়টাকে তারা কিভাবে দেখছেন। এবং ওই যে লাশ পাঠিয়ে দিতে চাচ্ছে। আকলিমা আক্তারের মৃতদেহটি এই মুহূর্তে পাঠিয়ে দেওয়া হচ্ছে তার গ্রামের বাড়িতে দাফনের জন্য। উপজেলা চেয়ারম্যান এমনই সিদ্ধান্ত নিয়েছেন এবং এখনই মরদেহটি তার গ্রামের বাড়িতে চলে যাচ্ছে। তো ভাই লাশ পাঠিয়ে দিলেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমরা আচ্ছা, না বসেন বসেন।
কে আছে হাসপাতালে নির্ভয় আসুক। হাসপাতাল কর্তৃপক্ষ কে আছে? মোবাইল ধরতে চলে গেলে কে নিব? দায়িত্ব কে নিব? আচ্ছা এর মামুন করে ফোন দাও একটা। ডক্টর স্যার মামুনের নাম্বার আছে? মামুনের নাম্বার আছে কার কাছে? মামুনের সমস্যা এই যে তোরা আরে বাহ আরে ডাক্তার মামুন করে ফোন দাও। এই নাম্বারে তো আছে, বঙ্গল ভাইয়ের নাম্বার আছে। বলবেন ফোন নাম্বার তো বই রয়েছে আমি যাইনি। একদম ডাইরেক্ট আমি অবহেলায় মারা গেছে। মানে আমি অবাক হয়ে গেলাম না মামুন সুই তো এই ডাক্তার এই গত মাসে আরেক বন্ধু এই সেম কেস মারছে, মাইরা বোরকা বইরা বাইরে গেছে। মনে করো 3 ঘন্টা অপারেশন থিয়েটারে, ঠিক আছে? তারপর সে চলে গেছে, তাহলে এনামেজে ডিফার্ট করলা, তাহলে রোগীর স্বজনদের সাথে কথা বলতে হবে। ডক্টর স্যার মামুন মামা নিবু বাইরে দেখছে, ডাক দিছে। কোনো আলোচনা নাই, কোনো পরামর্শ নাই, কোনো কিছু নাই, এখানে ডাইরেক্ট রেফার দিয়ে চলে গেছে। ভাইয়া বলছিলেন যে গত মাসে এই ডক্টরই একজনকে ইয়া করছে। এটাই শুনছি আমরা এসে। আচ্ছা শুনছেন। আচ্ছা এর পরবর্তীতে কি হলো, মানে ক্লিনিক কর্তৃপক্ষ বিস্তারিত জানেন না? আচ্ছা, চেয়ারম্যান সাহেব কি কিছু জানেন নাকি, মানে এর আগে যে পেশেন্টটা মারা গেল? কালকে তো অনেকে আলোচনা করলো এখানে যে 1.5 মাস আগেও একটা মানে সেম ঘটনা এই সে দরবার জানা। আচ্ছা, আমি করে দেখতে হবে যে ওই ম্যানেজার কো হ্যাঁ ওটা দিছে না। ওই ম্যানেজার কো কোনটা দিছে এটা ম্যানেজার কো দর্শক আমরা জানিয়ে রাখি যে বিন্দুবাসী গার্লস হাই স্কুল রোডের যে সেন্ট্রাল হসপিটাল রয়েছে, সেন্ট্রাল মুক্তা হসপিটাল, এই হসপিটালে যে ডাক্তার ফরিদ আহমেদ আপনাদেরকে যদি একটু দেখাই, যে ডাক্তার ফরিদ আহমেদের এরকম অ্যানেস্থেশিয়া দিয়ে অপারেশন করার যে বিষয়টা, এই বিষয়টা অপারেশনের কারণেই কিন্তু গত 1.5 মাস আগেও একজন রোগী এই সেন্ট্রাল হসপিটালে অবহেলার কারণে মৃত্যুবরণ করেছেন, এমন অভিযোগ কিন্তু আমরা এই মুহূর্তে শুনলাম। আর এই ঘটনায় কিন্তু হাসপাতালে স্থানীয় লোকজন চালিয়েছে। আসলে ডাক্তার ফরিদ অপারেশন করেছিলেন, ওই যাকে আপনারা দেখতে পাচ্ছেন। আজকে তার অপারেশন করেছিলেন। দর্শক আপনারা দেখতে চর অঞ্চলের এক রোগী এখানে অ্যাপেন্ডিসাইটিস অপারেশনে ভর্তি হয়। অ্যানেস্থেশিয়া প্রয়োগের পর কিন্তু রোগীর জ্ঞান ফিরেনি। পরবর্তীতে ছিল এই হচ্ছেন ডক্টর ফরিদ আহমেদের ছবি।
তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, স্থানীয়রা অভিযোগ করছেন যে 1.5 মাস আগেও একজন চিকিৎসা অবহেলার কারণে মৃত্যুবরণ করেছেন। আর গতকালকে যিনি মৃত্যুবরণ করলেন তিনি আকলিমা আক্তার, হুগরা ইউনিয়ন, টাঙ্গাইল সদর উপজেলার হুগরা ইউনিয়নে ওনার বাড়ি। ওনার যে স্বামী তিনি সামান্য একজন ভ্যান চালক। তারপরেও তারা কিন্তু এখান থেকে তাকে রেফার করে সাভার এনাম মেডিকেল কলেজ হসপিটালে রেফার করেন ডক্টর। আপনারা নিশ্চয়ই জানেন যে এনাম মেডিকেল কলেজ অনেক ব্যয়বহুল একটা চিকিৎসা করার জায়গা। এখানে কিন্তু অর্থনৈতিকভাবে তারা যোগান দিতে পারেননি। আর সেন্ট্রাল মুক্তা হসপিটাল থেকে এই পেশেন্টকে এনাম মেডিকেলে নেওয়ার ক্ষেত্রেও কিন্তু কোনো রকম সহযোগিতা তারা করেন। এরকম অভিযোগ রয়েছে রোগীর মৃতর স্বজনদের। আর ডক্টর ফরিদ আহমেদের বিরুদ্ধে অনেক জোরালো কমপ্লেন রয়েছে। তিনি অ্যানেস্থেশিয়া দেওয়ার পরে আর জ্ঞান ফিরেনি, এমনটাই অভিযোগ করছেন যারা রোগীর স্বজন রয়েছেন, আমরা শুনেছি। তাদেরকে জানিয়ে রাখি যে এখানে জেলা পুলিশের সদস্যরা এসছেন, আর এখানে উপজেলা চেয়ারম্যান এসছেন তোফাক সাহেব। এই ছিল আপডেট, আপনাদেরকে ধন্যবাদ জানাই এতক্ষণ পাশে থাকার জন্য।